হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতবর্ষের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে। ভারতবর্ষের সংবিধানের ওপর এর আগে দুটো ক্লাস আমি করিয়েছি, যারা দেখোনি সেই দুটো ক্লাসও দেখে নিতে পারো। তো আজকে আমরা সংবিধান থেকে যে বিষয়টা বা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংবিধানের প্রস্তাবনা, মানে আমাদের সংবিধানে যে প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনা চ্যাপ্টারটা ডিটেলসে আলোচনা করব। তো দেখো, প্রথমে আমরা জেনে নেব যে প্রস্তাবনা জিনিসটা কী বা প্রস্তাবনা কী। তো প্রস্তাবনা বোঝার জন্য আমরা যদি খুবই সহজভাবে তোমাদের বলি, তাহলে বলতে হয় যে যেমন ধরো একটা বইয়ের সূচিপত্র থাকে, যে কোনো একটা বই খুলবে দেখবে প্রথমে একটা সূচিপত্র থাকে। সেই সূচিপত্র অনুসারে কিন্তু আমরা বুঝতে পারি যে ওই বইটার মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে। ঠিক ভারতবর্ষের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের মধ্যে মূল যে কী বিষয়বস্তু রয়েছে সেটা কিন্তু আমরা এই প্রস্তাবনা থেকেই বুঝতে পারি। সেই জন্য আমরা প্রস্তাবনাকে বলা হয় বা বলি সংবিধানের সমুখভাগ, মানে একদম প্রাথমিক পাঠ। পুরো সংবিধানের মধ্যে যে জিনিসগুলো রয়েছে তার একটা সংক্ষিপ্ত রূপ বা ধারণা কিন্তু আমরা এই প্রস্তাবনার মধ্যে থেকে পেয়ে থাকি। তো চলো ধীরে ধীরে আমরা এগিয়ে যাই, দেখি কি রয়েছে প্রস্তাবনার মধ্যে। 1 নম্বর পয়েন্টে কী লেখা রয়েছে দেখো, বলছে আমাদের সংবিধান প্রস্তাবনার ধারণা দেওয়া হয়েছে ইউএসএ বা আমেরিকার সংবিধান থেকে। অর্থাৎ আমরা জানি যে আমাদের সংবিধান যখন তৈরি করা হয় তখন বিভিন্ন দেশ থেকে কিন্তু বিভিন্ন বিষয় কনসেপ্ট ধার নেওয়া হয়েছিল বা বিভিন্ন কনসেপ্ট আমরা নিয়েছিলাম। সেরকম এই যে প্রস্তাবনার যে কনসেপ্ট বা ধারণা বা প্রস্তাবনাটা আমাদের নেওয়া হয়েছে যে দেশের সংবিধান থেকে, সেটি ইউএসএ বা আমেরিকার সংবিধান থেকে। এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আমাদের মনে রাখতে হবে যে প্রস্তাবনা ভারতের সংবিধানে নেওয়া হয়েছে ইউএসএ বা আমেরিকার সংবিধান থেকে। 2 নম্বর পয়েন্টে কী রয়েছে দেখো, 2 নম্বর পয়েন্ট বলছে প্রস্তাবনা এমন একটি বিষয় যা সংবিধানকে অ্যানালাইসিস বা বিশ্লেষণ করতে সাহায্য করে। কি বলছে, আমি প্রথমেই বললাম তোমাদের যে প্রস্তাবনা হচ্ছে সংবিধানের সেই অংশ যেখানে আমরা পুরো সংবিধানের মধ্যে কী রয়েছে তার একটা সংক্ষিপ্ত রূপ আমরা পেয়ে যাই। তাহলে সংবিধানকে অ্যানালাইসিস বা বিশ্লেষণ করতে সাহায্য করে প্রস্তাবনা, এটা একদম সঠিক কথা। যে প্রস্তাবনাটা আমাদের যে সংবিধান রয়েছে সেই পুরো সংবিধানটাকে অ্যানালাইসিস বা বিশ্লেষণ করে। 3 নম্বর পয়েন্টে দেখো কী বলছে, প্রস্তাবনা সংবিধানের জটিল ভাষাকে সহজ করে আমাদের সামনে তুলে ধরে। সংবিধানের মধ্যে যে জটিল ভাষাগুলি রয়েছে বা সংবিধানের যে ওভারঅল একটা ভিউ, সেটা আমাদের সামনে পরিষ্কারভাবে এবং সহজ সরল ভাষায় তুলে ধরতে সাহায্য করে হচ্ছে প্রস্তাবনা। নেক্সট দেখো কি রয়েছে, পরের পয়েন্টটা দেখো, প্রস্তাবনা হলো সংবিধানের ইন্ট্রোডাক্টরি বা সমুখ ভাগ। এগুলো আমরা প্রথমেই বললাম যে প্রস্তাবনা আমাদের এমন একটা বইয়ের যেমন সূচিপত্র থাকে প্রথমে, ঠিক একই রকমভাবে প্রস্তাবনা আমাদের সংবিধানের সমুখ ভাগ বা ইন্ট্রোডাক্টরি পার্ট বলতে পারি আমরা। নেক্সট পয়েন্ট দেখো, পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম প্রস্তাবনার কথা বলেছিলেন 1946 সালে সংবিধান সভায়। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম যে প্রস্তাবনার দরকার। প্রস্তাবনা তো আমরা আমেরিকার সংবিধান থেকে নিয়েছি যখন আমাদের সংবিধান তৈরি হচ্ছে, কত সালে, 1949 সালে যখন সংবিধান রচনা শুরু হচ্ছে স্বাধীনতার পর, তখন কিন্তু আমরা প্রস্তাবনা নিচ্ছি আমেরিকার সংবিধান থেকে। কিন্তু তার অনেক আগে পণ্ডিত জওহরলাল নেহরু সংবিধান সভায় 1946 সালে বলেছিলেন যে ভারতের একটা সংবিধানে একটা প্রস্তাবনা দরকার রয়েছে। নেক্সট দেখি আমরা কি রয়েছে, নেক্সট পয়েন্ট বলছে সংবিধান প্রকাশ করা হয় সংবিধান প্রকাশ করে সংবিধানের শক্তির মূল উৎস হলো জনগণ। অর্থাৎ আমাদের যে সংবিধান রয়েছে সেই সংবিধান কি প্রকাশ করে, সংবিধান প্রকাশ করছে যে সমস্ত শক্তি, দেশের সমস্ত শক্তির উৎসই হচ্ছে জনগণ। অর্থাৎ জনগণ ব্যতী সংবিধান নয়, সংবিধান মূল শক্তিটাই হলো জনগণ। নেক্সট দেখো আমাদের কি রয়েছে, নেক্সট পয়েন্টটা আমাদের বলছে প্রস্তাবনা ভারতকে যেভাবে প্রকাশ করে। আমাদের যে প্রস্তাবনা সেটা ভারতবর্ষকে যে রূপে প্রকাশ করে সেটা কি কি, একটা হচ্ছে সার্বভৌম, 2 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক, 3 হচ্ছে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক, আর কি, আর হচ্ছে তোমার এই 5টা রূপে প্রকাশ করে। তাহলে কি কি পেলাম আমরা, ভারতের যে প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনা ভারতের সংবিধানকে বা ভারতীয়কে প্রকাশ করে জনসমক্ষে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক রূপে। তো এই সার্বভৌম কী, সমাজতান্ত্রিকটা কী, ধর্মনিরপেক্ষ কী, গণতান্ত্রিক কী আর প্রজাতান্ত্রিক কী, এই বিষয়টা যদি আমরা
পড়ে নিই ডিটেলসে, তাহলে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো চলো একটা একটা করে জেনে নিই সার্বভৌম বলতে কী বোঝানো হয়েছে। সংবিধানে যে ভারতবর্ষ হচ্ছে একটা সার্বভৌম, তো সার্বভৌম বলতে কী বোঝানো হয়েছে? সার্বভৌম কথাটির অর্থ হলো সম্পূর্ণরূপে বিদেশি নিয়ন্ত্রণ মুক্ত, মানে কোনো রকম বিদেশি শক্তির প্রভাব কিন্তু ভারতবর্ষে নেই, এটা বোঝানো হয়েছে। অর্থাৎ ভারতবর্ষের ওপর কোনো বিদেশি শক্তির প্রভাব নেই, ভারতবর্ষে যা ইচ্ছা সেটা ভারতবর্ষেরাই করবে, কোনো বিদেশি শক্তির প্রভাব কিন্তু ভারতবর্ষের ওপর থাকবে না। এটাই হলো সার্বভৌমের অর্থ। এই যে সার্বভৌম, এই কথাটি নেওয়া হয়েছে বা এই শব্দটি নেওয়া হয়েছে ইউকে বা ব্রিটেনের সংবিধান থেকে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা 1 নম্বর পয়েন্টে জানলাম যে সার্বভৌমটা কি। সার্বভৌমর অর্থই হচ্ছে আমাদের দেশ বিদেশি কোনো রকম শক্তি। নেক্সট আমরা 2 নম্বর জানবো হচ্ছে সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক বলতে কী বোঝানো হয়েছে? সমাজতান্ত্রিক বলতে বোঝানো হয়েছে রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে কোনো রকম ব্যক্তিগত মালিকানা থাকবে না। অর্থাৎ রাষ্ট্রের যেগুলো সম্পত্তি বা দেশের যে সম্পত্তি, সেখানে ব্যক্তিগত কোনো মালিকানা থাকবে না। সমাজতান্ত্রিক বলতে এই জিনিসটা বোঝানো হয়েছে। এই যে সমাজতান্ত্রিক শব্দটি নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। তাহলে আমরা সমাজতান্ত্রিক বলতে কী বুঝি? রাষ্ট্র বা দেশের যেটা সম্পদ, সেখানে কোনো ব্যক্তির মালিকানা থাকবে না, এটাই হচ্ছে সমাজতান্ত্রিক কথার অর্থ। এবং এই সমাজতান্ত্রিক শব্দটি নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। নেক্সট আমরা দেখব 3 নম্বর ধর্মনিরপেক্ষ। খুবই ইম্পর্টেন্ট। ধর্মনিরপেক্ষ বলতে কী বোঝানো হয়েছে? যে ধর্মনিরপেক্ষ বলতে বোঝায় রাষ্ট্রের কোনো জাতীয় ধর্ম থাকবে না এবং রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব দেখাবে না। এছাড়াও ধর্মের নামে কোনো রকম ট্যাক্স কোনো ব্যক্তির ওপর আরোপ করা যাবে না। তাহলে ধর্মনিরপেক্ষ বলতে কী বোঝানো হয়েছে? ধর্মনিরপেক্ষ বলতে বোঝানো হচ্ছে রাষ্ট্রের কোনো জাতীয় ধর্ম থাকবে না, মানে সে নির্দিষ্ট, মানে কোনো রাষ্ট্রের কোনো নির্দিষ্ট ধর্ম থাকবে না এবং রাষ্ট্র কোনো ধর্মের প্রতি, কোনো একটা পার্টিকুলার ধর্মের প্রতি কোনো রকম পক্ষপাতিত্বও দেখাবে না। এছাড়াও ধর্মের নামে কোনো রকম ট্যাক্স কোনো মানুষের ওপর আরোপ করতে পারবে না। এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষ কথার অর্থ। তো এই নিরপেক্ষ কথাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়েছে ধর্মনিরপেক্ষ কথাটি। 4 নম্বর দেখো, 4 নম্বর হচ্ছে কি গণতান্ত্রিক। গণতান্ত্রিককে বলতে কী বোঝাচ্ছে? গণতান্ত্রিক বলতে বোঝায় জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করবে। অর্থাৎ রাষ্ট্র বা দেশকে যারা পরিচালনা করবে তারা কিন্তু জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক যত ব্যক্তি রয়েছে তাদের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা নির্বাচিত হবে তারাই দেশের শাসনভার চালানোর ক্ষমতা পাবে। এটাই হচ্ছে গণতান্ত্রিক শব্দের অর্থ। তো এই গণতান্ত্রিক শব্দটি নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে। নেক্সট আমরা দেখে নেব 5 নম্বর প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র বলতে কী বোঝানো হয়েছে? প্রজাতন্ত্র বলতে বোঝায় রাষ্ট্রনায়ক হিসাবে কোনো রাজা বা এক নায়কের স্থান নেই। মানে প্রজাতন্ত্র বলতে এই জিনিসটা বোঝানো হয়েছে যে রাষ্ট্রনায়ক, মানে রাষ্ট্রের যে হেড হবে সে কোনো রাজা বা এক নায়কত্ব স্থান, যে রাজা আছে তার ছেলে রাজা হবে, এরকম কোনো সিস্টেম এখানে নেই। এটা হচ্ছে প্রজাতন্ত্র। এই প্রজাতন্ত্র শব্দটি নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। নেক্সট দেখো কি বলছে, এবার কিছু পয়েন্ট রয়েছে। বলছে এখনও পর্যন্ত ভারতীয় সংবিধান বহুবার অ্যামেন্ডমেন্ট বা সংশোধন করা হলেও প্রস্তাবনা অংশটি কেবলমাত্র একবারই সংশোধন করা হয়েছে। কি বলছে? ভারতবর্ষের সংবিধানের বিভিন্ন অংশ আমরা বিভিন্নবার বা বহুবার কিন্তু অ্যামেন্ডমেন্ট হতে দেখেছি এখনও পর্যন্ত, কিন্তু প্রস্তাবনাটা কেবলমাত্র একবারই অ্যামেন্ডমেন্ট হয়েছে। কত সালে হয়েছিল? 1976 সালে, এবং সেই অ্যামেন্ডমেন্টটা ছিল 42তম অ্যামেন্ডমেন্ট বা 42তম সংবিধান সংশোধনী। এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। নেক্সট দেখো, এই সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় 3টে নতুন শব্দ যুক্ত হয়। এই যে অ্যামেন্ডমেন্টটা হলো প্রস্তাবনায়, সেখানে কি হলো? 3টে নতুন শব্দ যুক্ত হলো। কী কী শব্দ সেই 3টে? একটা হচ্ছে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, আর হচ্ছে ভ্রাতৃত্ববোধ, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ইন্টিগ্রিটি। কী কী? সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি। এই 3টে শব্দ 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ নতুন করে আবার যুক্ত করা হলো। কোথায়? প্রস্তাবনায় যুক্ত করা হলো। তো এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটি ভালো লাগে তোমাদের, তো চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।